আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন, কারণ এরকম দেশে আসলে ভালো থাকার সুযোগ খুবই কম থাকে। ভালো থাকবেনই বা কিভাবে? এখানে যদি আপনি আপনার ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন, তাহলে আপনাকে বলা হবে আপনি রাজাকার, দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে জামাত শিবির। এবং এখানে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর যখন পুলিশ এবং সরকারের একটি বিশেষ বাহিনী যখন হামলা করে দিবে, তখন দুই একটা নিউজ মিডিয়া ছাড়া কেউ এগুলা নিয়ে কোনো কথা বলবে না। সবাই ব্যস্ত কোথায় বাতাবি লেবুর ফসল হলো, কোথায় মুগ ডাল বেশি চাষ হলো, কোথায় স্ট্রবেরির উৎপাদন বেশি হচ্ছে, কোন অমুকের শালা তার দুলাভাইয়ের বউকে নিয়ে পালিয়ে গিয়েছে, বা এই টাইপের হাবিজাবি নিউজ, কোথায় চাচা চাচি মিলে সম্পত্তি আত্মসাৎ করলে, এই টাইপের খবরই বেশি শুনতে পারবেন। দুই একটা নিউজ মিডিয়া আউটলেটই আছে যারা সত্যিকারের খবর প্রকাশ করে। ছোটবেলা থেকেই শুনে আসতাম পুলিশ জনগণের বন্ধু। আসলেই কি তাই? আসলেই কি পুলিশ জনগণের বন্ধু? আসলে আমাদের দেশের, আমাদের মতোই বাংলাদেশের পুলিশ আসলে জনগণের বন্ধু না, পুলিশ হলো সরকারের বন্ধু। সরকার যাদের সুবিধা মনে করবে, পুলিশ তাদেরই বন্ধু। যাদের অসুবিধা মনে করবে, তারাই পুলিশের শত্রু। এটা যেন বারবার হয়ে যাচ্ছে, এবং কে জানে হয়ে যাবে, যে দলই ক্ষমতায় থাকে। আসলে এই জিনিসটা কখনো পরিবর্তন হয় না। আমি কোনো সরকারি দলের না, কোনো বিরোধী দলের না। আমি কোনোদিন রাজনীতি করিনি, করতেও চাই না। আমার সরকারি চাকরি করার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই, আগেও ছিল না। এবং ইদানিং বিশেষ প্রশ্ন ফাঁসের অভিযোগের পর তো আরো নেই। একটি মাত্র পরীক্ষাই ছিল এই দেশে যেখানে ফেয়ার পরীক্ষা হতো, এখন সেটা আর ফেয়ার নেই। এখানেও আবেদারীদের মতো লোকদের আনাগোনা এখন ধরা পড়ে গিয়েছে। আমার টাকা পয়সা থাকলে আমি কখনোই বাংলাদেশের এত কিছু বড় থাকতাম না। এই দেশে আমরা শিক্ষার্থীরা যে আন্দোলনই করি, সরকারের কাছে সবকিছুই দেওয়া যৌক্তিক মনে হয়। নিজেদের জীবন রক্ষার জন্য নিরাপদ সড়ক আন্দোলন বলুন, বা নিজেদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য কোটা সংস্কার আন্দোলন বলুন, আন্দোলন যেটাই হোক সেটাই যেন সরকার বিরোধী এবং দেশের বিরুদ্ধে কথা বলা হয়ে যাচ্ছে, যেটা আপনারাই বিচার করে বলতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী নিজেও একজন নারী, অথচ তিনি নারী হয়েও কিভাবে অন্য ছাত্রীদের, নারী যারা শিক্ষার্থী রয়েছে তাদের উপর হামলা করলো, অথচ তিনি কোনো পদক্ষেপই নিলেন না। এটা আসলে খুবই খুবই দুঃখজনক একটি ব্যাপার, খুবই হতাশার বিষয়ও বটে। এবং একটা কথা প্রায় সরকারের সব লোকরাই বলে যাচ্ছে যে রাজাকার স্লোগান যারা দিয়েছে তাদের চিহ্নিত করা হবে, তাদের ধরা হবে। ওহে বেকুবের দল, এই রাজাকার কি সেই রাজাকার বোঝাচ্ছে? এটা মানুষ কষ্টে বলছে, নিজেদের আত্মসম্মানে আঘাত লাগার কারণে বলছে, অথচ আপনারা এটাকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। কেউ এই দেশে শখ করে রাজাকার হতে চায় না। এই দেশে সবাই নিজেদের মতো স্বাধীনভাবে থাকতে চায়, কিন্তু আপনারা সরকারি লোকজনই আমাদের সাধারণ ছাত্রদের, যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপতি না, তাদের বানিয়ে দিলেন রাজাকার। এখন তারা টিটকেরি শুরু যখন সেই রাজাকার স্লোগান দিল, বাস আপনারা পেয়ে গেলেন টপিক, বানিয়ে দিলেন আমাদের যথারীত জামাত শিবির এবং রাজাকার, আর বাস চালিয়ে দিলেন নিজেদের মতো লাঠি সোটা গোলাগুলি আরো কত কিছু। এমন কোটা সিস্টেম পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না। 56% কোটা, অর্থাৎ অর্ধেকেরও বেশি। এটা পৃথিবীর আর কোনো দেশে আমার ধারণা নেই। আমাদের দেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল 60 কোটি। তার মধ্যে 0.2% সামথিং মুক্তিযোদ্ধারা ছিলেন। এখন তাদের সন্তান সন্ততি, নাতি নাতনি মিলে হয়তো 2% হবে এই দেশের জনসংখ্যা। অথচ আপনার সেই 2% জনসংখ্যার লোকদের জন্য 30% কোটা কিভাবে রাখতে পারে? এটা কখনোই বোধগম্য হতে পারে না। এটা হয়তো শুনলে খুব কমই মনে হয়, 30% আর কি, কিন্তু এখানেও কাহিনী অবশ্যই রয়েছে। 30% কোটার মধ্যেও এটার ব্যবসা বেশ ভালোভাবেই চলে। তো এই কারণেই বোঝা যায় কি কারণে কোটা বাতিল করাতে এত অসুবিধা। দেশের সরকারের আসলে মূল সমস্যা কি? আমরা মাথা ব্যথা হলে ঘাটটাই কেটে ফেলি। প্রথম যখন এই কোটা বিষয় নিয়ে আন্দোলন হয়েছিল,
তখন চাইলেই আপনারা খুব সহজেই কোটাটাকে সংস্কার করতে পারতেন, কিন্তু করলেন না। করলেন কি? একবারে পুরো কোটাই বাদ দিয়ে দিলেন। পুরো দেশে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কোটা সংস্কার করা কি খুবই কঠিন কাজ? আমি কিন্তু তা মনে করি না। এটা কোনো পাথরে খোদাই করা লেখা না, বা এমন কোনো কিছু না যা কখনো পরিবর্তন করা যাবে। যুগের সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়, অনেক নিয়ম কানুন, আইন আদালত যেগুলো এক সময় ছিল এখন তা নেই। কোটাও চাইলেই সেভাবে সংস্কার করা যায়। কোটার প্রয়োজন অবশ্যই আছে। আমরা কোটার সংস্কার চেয়েছি। উপজাতি, তাদের অবশ্যই কোটার প্রয়োজন আছে, কারণ পাহাড়ি এলাকাগুলোতে পড়াশোনার সুযোগ সুবিধা খুবই কম। তারা অবশ্যই কোটার ন্যায্য দাবিদার। নারীদের জন্য কোটার খুবই প্রয়োজন, কারণ ঢাকা শহর এর মতো সব জায়গায় হয়তো নারীদের শিক্ষার তেমন সুযোগ নেই। প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটা রাখতে হবে, তারাও কোটার প্রাপ্য। মুক্তিযোদ্ধাদের কোটার কথা যদি বলতে হয়, মুক্তিযোদ্ধা সবাই তারা কোটার সুবিধা পেয়ে গিয়েছে, তাদের সন্তান সন্ততিরাও পেয়ে গেছে। এখন নাতি নাতনিদেরও পেতে হবে। এটা কি আসলেই কোনো লজিকের মধ্যে পড়ে? আমার দাদা যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই সাজা কি আমাকে পেতে হবে? বা তিনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, সেই ভালো কাজের পুরস্কার আমাকে পেতে হবে? না, অবশ্যই না। আমরা সবাই আমাদের ব্যক্তিগত কাজের জন্য দায়বদ্ধ। তারপরে যদি আপনাদের মুক্তিযোদ্ধাদের কোটা রাখতেই হয়, রাখেন, অবশ্যই রাখেন, কিন্তু 30%, মাত্র 2% দেশের জনগণের জন্য 30% কোটা দিয়ে দিবেন আপনি। কিভাবে এটা সম্ভব? কিভাবে এটা লজিকের মধ্যে পড়ে? জাস্ট থিঙ্ক। আবার কিছু সো কল কন্টেন্ট ক্রিয়েটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথায় আসি, যারা প্রায় বিভিন্ন উদ্যোগে হাজির হয়ে যায়, কিন্তু দেশে যখনই কোনো বড় পরিস্থিতি তৈরি হবে, ওনাদের আর খুঁজে পাওয়া যাবে না। কোথায় যে তারা হারিয়ে যান, আল্লাহই জানে। আমার মতো আখ্যাত ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের কথা তো খুব বেশি মানুষ প্রভাবিত হবে না, কিন্তু তারা যদি এগিয়ে আসতেন, তাহলে অবশ্যই আমাদের এই আন্দোলন আরো ত্বরান্বিত হতো, আন্দোলনের গুরুত্বটা আরো বৃদ্ধি পেত এবং আরো ভিতটা আরো মজবুত হতো। কিছু কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই এগিয়ে এসেছেন যেভাবেই হোক, কিন্তু তাদেরও নানাভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারপর এত কিছুর পর যারা এগিয়ে এসেছেন তাদের মন থেকে ধন্যবাদ জানাই। আশা করবো সবাই এভাবে এগিয়ে আসবেন, কারণ আন্দোলনটা শুধু ছাত্রদের না, আন্দোলনটা আমাদের সবার, পুরো বাংলাদেশের। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কখনোই এরকম কোটার মতো জিনিস কখনোই মেনে নেবেন না, কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে যেসব কারণ রয়েছিল, স্বাধীনতা যুদ্ধের পিছনে যেসব উদ্দেশ্য কারণ রয়েছিল, তার মধ্যে বৈষম্য একটি ছিল। তখন পাকিস্তানের সাথে ছিলাম, তখন পশ্চিম পাকিস্তানিদের সাধারণত বড় বড় পদে নিয়োগ দেওয়া হতো। যোগ্যতা না থাকার পরও তারা নিয়োগ পেয়ে যেত, কিন্তু অনেক যোগ্যতা থাকার পরও তখনকার পূর্ব পাকিস্তান, আমাদের বর্তমান বাংলাদেশে অনেকেই নিয়োগ পেত না, কারণ তারা বাঙালি, তারা পূর্ব পাকিস্তানি। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ঠিকই নিয়োগ পেয়ে যেত। যারা মুক্তিযুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, তাদের কিন্তু একটি উদ্দেশ্য ছিল, এমন একটি স্বাধীন দেশ হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো জাতপাত থাকবে না, কোনো ধর্মগোত্রের মাধ্যমে কাউকে বিচার করা হবে না, যেখানে মেধার মাধ্যমে সবাই নিজেদের যোগ্য সম্মান এবং সুযোগ পাবে, কাজ করতে পারবে, স্বাধীন দেশ হবে। কেন আপনারা সেসব মুক্তিযোদ্ধাদের অপমান করছেন এরকম কোটা ব্যবস্থা করে? এটা তাদের জন্য অপমান, আমাদের জন্য অপমান, পুরো বাংলাদেশের জন্য অপমান। ও থেকে অবশ্যই উঠে আসতেই হবে। আমরা সব ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাব, কেউ মাঠে কিভাবে তাদের সমর্থন দিয়ে যাবে, কিন্তু আমরা থামবো না। এবার আমরা আমাদের অধিকার অবশ্যই আদায় করেই থাকবো ইনশাআল্লাহ। বিশেষে একটা কথাই বলতে চাই, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না, আমার সরকারি চাকরি করারও কোনো উদ্দেশ্য নেই। ওটা নিয়ে হয়তো আমার কথা কতটুকু বলা প্রয়োজন অনেকেই মনে করতে পারেন, কিন্তু আমরা ছাত্রছাত্রী, আমরা সবাই এক। একজনের উপর হামলা করলে এটা সবার উপরই হামলা। আমি চাই না আমার আর কোনো ভাই বোনের রক্ত ঝরুক আন্দোলনের মাঝে। মারমুখী মনোভাব আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তারপরে যেসব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারাও এগিয়ে আসেন,
আমাদের সাধারণ জনগণের কারণেই কিন্তু আপনারা আজ এত উচ্চ স্তরে পৌঁছাতে পেরেছে। এখন আপনাদের ফিরিয়ে দেওয়ার সময়। আমাদের ধর্মেই বলা রয়েছে অন্যায় করা এবং অন্যায় সহা দুইজনই সমান অপরাধী। এটি একটি অন্যায়, এই অন্যায় আমি সইব না, আশা করি আপনারাও সইবেন না। যেভাবেই হোক আমাদের এই আন্দোলনে অবশ্যই শরীক হতে হবে, মাঠে থেকে হোক মাঠের বাইরে থেকে হোক। সর্বশেষ যার আগে এটাই বলবো, কোটা বৈষম্য দূর হোক, মেধাই হোক এই দেশের সবচেয়ে বড় কোটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।